বুয়েট খোলার দ্বিতীয় দিনেও ক্লাস হয়নি, শিক্ষা কার্যক্রমও রয়েছে বন্ধ। শিক্ষক সহ ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের উপস্থিতিও ছিল কম। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, মেডিকেল কলেজে ভর্তির ক্ষেত্রে হাইকোর্ট যে রায় দেবে তাই মেনে নেওয়া হবে। এদিকে অনলাইনে শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2012-13 শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম। স্বাগত জানাচ্ছি সারাদিনে, আপনাদের সাথে আছি আমি কাজী মহুয়া। বুয়েট খোলার দ্বিতীয় দিনেও ক্লাস হয়নি, শিক্ষা কার্যক্রমও বন্ধ রয়েছে। ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের উপস্থিতিও ছিল কম। আন্দোলনের মুখে বন্ধ হয়ে যাওয়ার প্রায় 44 দিন পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট শনিবার খুলেছে। তবে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও ক্লাস নেওয়া সহ শিক্ষা কার্যক্রম সেভাবে চলেনি। ক্যাম্পাসে ছাত্র শিক্ষকদের আনাগোনাও ছিল অন্য আর সব দিনের চেয়ে কম। এদিকে বুয়েট খোলার প্রথম দিনে বুয়েট পরিবার নাম দিয়ে একটি লিফলেট বিলি হয়েছে। তবে বুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জানিয়েছেন, ক্লাস না করা কিংবা লিফলেট বিলি করা এসব কিছুই তাদের দেয়া কোনো কর্মসূচি নয়। তিনি জানান, আদালতের নিষেধাজ্ঞা থাকায় তাদের পক্ষে কোনো কর্মসূচি দেয়া হয়নি। সবার মনের মধ্যে যে দাবি যেটা আছে সেটারই বহিঃপ্রকাশ হতে পারে, যে এই ক্লাস হচ্ছে না, সেটার মধ্যে শিক্ষকরা ইনভলভ থাকতে পারে, সেখানে ছাত্ররা ইনভলভ থাকতে পারে, মানে বুয়েট পরিবারের সবাই ইনভলভ থাকতে পারে। এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির। কথা বলছি তার সাথে। স্যার, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। বুয়েটের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠান 44 দিন পরে খুলেছে, কিন্তু আজকেও শিক্ষকরা ক্লাসে যাননি। সেশন জটের আশঙ্কা করছেন অনেকে, আপনার ভাষ্য কি এই বিষয়ে? এখানে আমি এভাবে কথাটার উত্তর দিই, যদি আপনার মা মুমূর্ষু থাকে তখন স্বাভাবিকভাবে আপনি আপনার স্বাভাবিক কাজকর্ম করবেন না, বড় আপনার মুমূর্ষু মাকে সেবা করবেন এবং তাকে আগে বাঁচিয়ে তুলবেন। ইভেন সে যদি মারাও যায় তাহলে সৎ কাজটা আগে করবেন। তো বুয়েটের পরিস্থিতিটা এরকম যে বুয়েটের যে ধরনের রেজাল্ট জালিয়াতি হলো, তারপরও একজন ভাইস চ্যান্সেলর এতদিন ধরে সে বুয়েটে রয়ে যাচ্ছেন এবং সে বিভিন্ন মিডিয়ায় সে যেভাবে দম্ভ করতেছেন। এবং শুধু তাই না, আপনি হয়তো জেনে ফেলতে পারেন এর মধ্যে যে বুয়েটের টিচারদের নামে আজকে ভাইস চ্যান্সেলরের নির্দেশে জিডি হচ্ছে। তো এরকম পরিস্থিতিতে একটা ইউনিভার্সিটিতে ক্লাস নেওয়ার পরিবেশ থাকে না। তো এই পরিবেশ আসলে যখন না হয় তখন ক্লাস নেওয়াটা অন্য কাজের মতো না যে আমি গেলাম, এটা যেমন লেবারদের মতো কাজ না যে আমি একটা মাটি কেটে আসলাম। তো ক্লাস নেওয়ার জন্য আপনাকে প্রিপারেশন দরকার থাকবে, আপনার মেন্টাল পিস থাকা দরকার এবং তারপরেই আপনি ক্লাসে যেতে পারেন। আন্দোলনের অন্য কোনো পন্থাও তো থাকতে পারে, বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা, সামনে আবার ভর্তির মৌসুম শুরু হচ্ছে, যারা ভর্তিচ্ছু শিক্ষার্থী বুয়েটের তাদের জন্য এটা অনেক বড় একটা শঙ্কার বিষয়। আপনি যদি অলরেডি জেনে থাকেন যে বুয়েটের কিন্তু এখন শিক্ষক সমিতির কোনো আন্দোলন নেই। যেটা হচ্ছে বুয়েটে সেটা হচ্ছে প্রতিটা মানুষের মানসিক দ্বন্দ্ব, যে আমার কি করা উচিত, আমাকে সবভাবে হাত পা বাঁধা। এখন আমার প্রতিবাদের লাস্ট কি আছে, যে আমি যেমন মানুষ কেন অনশন করে, তার তো খাবারটা তার নিজের দরকার এবং সে জানে না খেলে তার সমস্যা হবে। তারপরে মানুষ অনশন তখনই করে যখন আর কোনো পথ খোলা থাকে না। এবং বুয়েটের যে সেশন জট হচ্ছে সেটা অবশ্যই সত্য। আমরা এতদিন যে বুয়েটের এই প্রবলেম থাকবে এটা আমরা কখনো কল্পনা করিনি, এই পর্যন্ত আসবে সেটাও কল্পনা করিনি। সেশন জট কিন্তু আমরা বুয়েট খুললে ডাবল ক্লাস নিয়ে এবং অতিরিক্ত কাজ করে আমরা সেটা পোষাতে পারি, কিন্তু এটা যদি আরো লিঙ্গারিং হয়, মানে ব্যাপারটা যদি বুয়েটের মতো একটি শিক্ষা প্রতিষ্ঠানের এটা মর্যাদার জন্য তো ক্ষতিকর। হ্যাঁ, মর্যাদাটা আপনি কিভাবে দেখবেন? আমার যদি রেজাল্ট চেঞ্জ হয়ে যায় বুয়েটের, আপনি ক্লাস নিলেন, পরীক্ষা নিলেন, আপনি ভালোভাবে খাতাও দেখলেন, যে মার্কস দিলেন সেটা যদি না থাকে তাহলে কি হবে? আপনার মর্যাদাটা কি থাকে? তো বুয়েটে তো এরকম একজন পরীক্ষাই দেয়নি, তার রেজাল্ট চেঞ্জ হয়ে গেল, তো এটা তো মর্যাদা বেশি হানি হয়। তো সেজন্য আমরা আসলে
এই বেশি হানির থেকে কম হানিটা আমরা অ্যাকসেপ্ট করে নিচ্ছি। আপনি বলছেন যে বুয়েটে এখন কোনো আন্দোলন আসলে সেভাবে নেই, কিন্তু আজকে একটি অনলাইন সংবাদ মাধ্যমে দেখছিলাম যে ভিসি বলেছেন যে শিক্ষকরা ক্লাসে যাচ্ছেন না, হাইকোর্টের রুলের পরও তারা ক্লাসে যাচ্ছেন না, এটা এক ধরনের আন্দোলন। সেক্ষেত্রে এটা কি আদালত অবমাননা হচ্ছে কিনা তিনি এই ধরনের কথা বলেছেন? আমার জানা মতে আমার কাছে হাইকোর্টের কোনো নির্দেশ নাই, আমি পার্সোনালি যদি বলি, এবং আমি যতটুকু জানি, এবং সেটা মানে আমারই শোনার কথা, রুল জারি করেছে না আমার শোনার কথা, সে রুলটা হচ্ছে শিক্ষক সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদকের ব্যাপারে, যে তারা কোনো ধরনের মানে এজিটেশন বা কোনো ধরনের মানে কর্মসূচি কর্মবিরতি ঘোষণা করতে পারবেন না। তারা করেননি এবং কেউই করেননি, আমরাও কোনো কর্মসূচি ঘোষণা করিনি। কিন্তু আপনি মানুষের বিবেককে তো মানে গলা টিপে মেরে ফেলতে পারেন না। আমার বিবেক যেটা বলবে, আমি যদি বিবেকবান হই তাহলে তো আমি অন্যায় মেনে নিতে পারি না। এখন মানুষ অন্যায় মেনে নিতে পারতেছে না, যার জন্য তারা তাদের স্বাভাবিক কাজকর্ম থেকে হয়তো তারা করতে পারতেছে না। এটা মানসিক সমস্যা আমরা বলবো। এখন এটা আমাদের শুধু শিক্ষক না, আপনি যদি দেখেন যে বুয়েটে শিক্ষার্থীদের উপস্থিতি, আমরা উপস্থিত ছিলাম কিন্তু আমাদের কাজকর্ম আমরা করতে পারিনি। শিক্ষকরা শিক্ষার্থীতে আসেই নাই। সো এটা আসলে একটা অস্বাভাবিক এবং মানসিক একটা অস্বাভাবিক চাপের মধ্যে আমরা আমাদের স্বাভাবিক কাজ করতে পারতেছি না। আচ্ছা, শুরুর দিকে যেটা ছিল আপনাদের আন্দোলন অনেক বেশি কঠোর ছিল, কিন্তু এখন আপনারা কিছুটা অসহযোগ আন্দোলনের দিকে গেছেন। যদি আন্দোলন না বলেন, অসহযোগিতাই বলতে পারেন, সেটা ক্লাস নিচ্ছেন না আপনারা। এখন আপনারা যখন কিছুটা নরম হয়ে এসেছেন, তখন কি কোনো আপোষ বা রফার কোনো সম্ভাবনা আছে? আমরা কিন্তু মানে আপোষের যে কথা বললেন, আমরা কিন্তু এই পর্যায়ে কখনোই বুয়েটের ভাইস চ্যান্সেলরকে সরাতে হবে এরকম ব্যাপার ছিল না। কিন্তু যখন ওনারা দেখা গেল যে ওনারা একটার পর একটা অন্যায় করে যাচ্ছেন, আমাদের কোনো কিছুই তারা মানে অন্যায় বন্ধ করতেছেন না, এবং আমরা যখন দেখতেছি বুয়েটের রেজাল্ট, যেটার জন্যই বুয়েট আসলে তার সবকিছু যে ফেমটা এবং নাম যেটা, সেটা হচ্ছে তার রেজাল্ট এবং স্বচ্ছতার জন্য, সেটা যখন ধ্বংস হয়ে যাচ্ছে তাহলে আমাদের অস্তিত্ব থাকে না। তো আমরা আসলে এই সততার ব্যাপারে কোনো আপোষ নাই আমাদের, এবং ওনাদেরকে পজিশনে রেখে সেই সততা অর্জন করা সম্ভব না সেটা বলে আমরা মনে করি। আপনারা এটা মনে করছেন, কিন্তু ভিসি প্রভিসি তাদের অবস্থানে কিন্তু অনেকটা অনড়। এক্ষেত্রে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? এখন তাদের ব্যাপারটা আমরা বলতে পারি না, কিন্তু আমরা রেজাল্ট পরিবর্তন হয়ে গেল এরকম একটা অন্যায়, এবং সেটা ভাইস চ্যান্সেলরের মাধ্যমে, এরকম অন্যায় নিয়ে আমরা শিক্ষকতা করতে পারি না। সেক্ষেত্রে আমাদের পদক্ষেপ হতে পারে, যেটা আমি পার্সোনালি মনে করি, এটা অন্যদের কি এবং সবাই হয়তো তাই ফিল করবে আমি শিওর না, বাট আমি হয়তো মানে ইউনিভার্সিটিতে থাকবো না, আমার আরো অপশন আছে, আমার অন্য ধরনের জব করার অপশন আছে, আমি বাইরে যাওয়ার অপশন আছে। সো আমাকে যে এখানে মানে অন্যায়ের কাছে নথি স্বীকার করে এখানে থাকতে হবে, সেটা আপনি শুধু আপনার ব্যক্তিগত, হ্যাঁ সেটাই, আমি যখন ফেল করব সেই জন্য আমরা যাওয়ার আগে, কিন্তু পুরো বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতিটা তো তাহলে সেটাই, মানে সেই জন্যই আমরা এখনই পদত্যাগের কথা এখনই চিন্তা করতেছি না, যে আমরা এটার প্রতিকার চেষ্টা করতেছি। যদি দেখি যে, কারণ আমাদের তো একটা পর্যায়ে, আমাদেরও শক্তি একটা পর্যায় পর্যন্ত থাকে, কিন্তু একটা পর্যায়ে আমি ব্যক্তিগতভাবে আর কতটুকু ফাইট দেব, লাস্ট যেটা হবে যে আমার ব্যক্তিগতভাবে প্রস্থান, এবং সেটাই হয়তো আমাকে করতে হবে যদি ব্যাপারটা এরকমই হয়। কিন্তু আপনার মতো যদি সব শিক্ষকই চিন্তা করেন, তাহলে বিষয়টা আসলে কোথায় যেয়ে দাঁড়াবে? সেটা তো আসলে কেউ এক্সপেক্ট করে না, এবং বুয়েটের যে পরিস্থিতি, এটা আমরা কেউ কখনো এক্সপেক্ট করিনি, এবং এটার জন্য যারা দায়ী তাদের আসলে সাজা হওয়া উচিত। আচ্ছা, পদত্যাগের কথা আসছিল, কিছুদিন আগে যখন সব শিক্ষক একসাথে পদত্যাগ করার কথা বলেছিলেন, তখন শিক্ষামন্ত্রী বলছিলেন যে এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। তারপর আবার সব শিক্ষকরা পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছিলেন। সেই সিদ্ধান্ত বাতিলের কারণ কি শিক্ষামন্ত্রীর এই মন্তব্য, নাকি অন্য কোনো কারণ? কিছুটা তাই বলতে পারেন, যেহেতু উনি আমাদের মাননীয় মন্ত্রী, বুয়েট শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে, তো উনি যদি ভুল বুঝে থাকেন তাহলে ওনার ভুল ভাঙানোর দায়িত্ব আমাদের। তো আমরা আসলে ওনাকে সম্মান করেই আমরা সেই সিদ্ধান্ত থেকে সরে আসছি, তো সেটা আপনি বলতে পারেন। আচ্ছা, ইদানিং যেটা দেখা যাচ্ছে যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যে কোনো ইস্যুতে, সেটা ছোট হোক বা বড় হোক, শিক্ষার্থীরা এবং কিছু কিছু ক্ষেত্রে শিক্ষকরাও ক্লাসরুম থেকে বের হয়ে আসছে। এই সংস্কৃতিটাকে আপনি কিভাবে দেখছেন, যে পড়াশোনা
ব্যাহত করে আন্দোলন করা? প্রথম কথা হচ্ছে, শিক্ষক হিসাবে আমরা ক্লাস না নেওয়াটা কখনোই আমাদের কাছে কাম্য না। এবং বুয়েটে আপনি বিশেষ করে যদি দেখেন যে বুয়েটে ক্লাস শিক্ষকরা বন্ধ করছে, এটা এই প্রথম। এর আগে এরকম কোনো কর্মসূচি ছিল না, বুয়েটের ইতিহাসে নাই। তো এখন আমরা অনেকটা বাধ্য হয়ে এই ধরনের কর্মসূচি যা ছিল আগে, কিন্তু এখন কিন্তু কোনো কর্মসূচি ওরকম নাই, কিন্তু মানুষের যে বিবেক, আচ্ছা, সেটার বহিঃপ্রকাশ হচ্ছে। হ্যাঁ, আপনি বলেছেন আগেও। আপনি আমাদের সাথে থাকুন, আবারও পরবর্তীতে আপনার সাথে কথা বলছি। এবার একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে আরো যা থাকছে। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, মেডিকেল কলেজে ভর্তির ক্ষেত্রে হাইকোর্ট যে রায় দেবে তাই মেনে নেওয়া হবে। এদিকে অনলাইনে শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয় 2012-13 শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম। আবারও স্বাগত জানাচ্ছি সারাদিনে, আপনাদের সাথে আছি আমি কাজী মহুয়া। স্বাস্থ্যমন্ত্রী আ.ফ.ম. রুহুল হক বলেছেন, মেডিকেল কলেজে ভর্তির ক্ষেত্রে হাইকোর্ট যে রায় দেবে তাই মেনে নেওয়া হবে। রাজধানীর আইসিডিডিআরবিতে আজ এক আঞ্চলিক সম্মেলন উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি এই কথা বলেছেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনেক বিচার বিশ্লেষণ করেই ভর্তি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সাথে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফলকে মেডিকেলে ভর্তির যোগ্যতা হিসেবে বিচার করার কথা বলা হয়েছিল। 12ই আগস্ট মেডিকেল কলেজগুলোতে ভর্তি পরীক্ষা পদ্ধতি বাতিলের সরকারি সিদ্ধান্ত জানানো হলে ছাত্রমহলে এর নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। পরবর্তীতে 14ই আগস্ট সুপ্রিম কোর্টের এক আইনজীবীর একটি রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট এই সিদ্ধান্ত কেন অবৈধ বলে বিবেচিত হবে না জানতে চেয়ে 4 সপ্তাহের রুল দেয়। বৃহস্পতিবার তিনি আরেকটি সম্পূরক আবেদন জানালে তার শুনানি হওয়ার কথা ছিল আজ রোববার। তবে আজ শুনানি না হওয়ায় নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামীকাল সোমবার। এখন যেহেতু আইনের আওতায়, সেই জন্য আমরা তো বিশেষ কোনো কমেন্ট করতে পারবো না। তো যেহেতু আমরা অবশ্যই আগে থেকে আমরা এটা বলে এসেছি, আমরা প্রকাশ করেছি, অবশ্যই নতুন এবং সুন্দর বলেই তো আমরা এটাকে নতুনত্ব আনতে চেয়েছি। অনলাইনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2012-13 শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। উপাচার্য অধ্যাপক আ.ম. আরিফিন সিদ্দিক শনিবার রাত 12টা 1 মিনিটে অনলাইন ভর্তি কার্যক্রম উদ্বোধন করেছেন। এই প্রক্রিয়া চলবে 15ই সেপ্টেম্বর পর্যন্ত। শুরুর মাত্র 10 মিনিটের মধ্যে শতাধিক আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অনলাইনে ভর্তির আবেদন করতে হলে আবেদনকারীকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে ইউনিট বাছাই করতে হবে। ওয়েবসাইটে অ্যাপ্লাই লিংকে ক্লিক করে প্রার্থীকে উচ্চ মাধ্যমিকের রোল নাম্বার, শিক্ষা বোর্ড ও পাশের সন উল্লেখ করে ব্যাংকে টাকা জমা দেওয়ার রসিদ ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে সে তার অবস্থানটা দেখতে পারবে। দীর্ঘ 24 দিন বন্ধ থাকার পর রোববার থেকে শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। সকাল থেকেই ক্লাসে আসতে শুরু করেছে শিক্ষার্থীরা, তবে স্বাভাবিকের তুলনায় উপস্থিতি ছিল কম। সাভার প্রতিনিধি সঞ্জীব সাহার পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন প্রতিবেদন। ছুটি শেষে শিক্ষার্থীদের পদচারণায় আবারও মুখরিত হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শনিবার খুলে দেওয়া হয় আবাসিক হলগুলো, রবিবার শুরু হয়েছে ক্লাস। শিক্ষার্থীদের দাবি ক্যাম্পাস যেন শান্ত থাকে। আমরা চাই যে কোনো মূল্যেই হোক লেখাপড়ার পরিবেশ বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান থাক, শৃঙ্খলা যাতে বিনষ্ট না হয় সেরকম একটা ক্যাম্পাস চাই। শিক্ষার্থীদের মতো শিক্ষকরাও চান ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ বজায় থাকুক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সুনাম আছে, বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম যাতে নাকি আরো অব্যাহত গতিতে এগোতে পারে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছেন উপাচার্য। আমাদের ছাত্রছাত্রীদের ইতিমধ্যে যে একটু ক্ষতি হয়েছে, লেখাপড়া তাদের সেশন যান কিছুটা হয়েছে, সেগুলো আমরা কাটিয়ে উঠব। অর্থনীতি বিভাগের ছাত্র তাহমিদুল ইসলাম লিখনকে কুপিয়ে আহত করার ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হলে গত 2রা আগস্ট ঈদের ছুটি এগিয়ে এনে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয় শিক্ষার্থীদের। কামরুন মুক্তা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবারও কথা বলছি বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবিরের সাথে। স্যার, আপনারা যেটা বলছিলেন যে এই বিষয়টাতে, বুয়েটের ইস্যুটাতে আপনারা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়েছিলেন, এখন পর্যন্ত সরকারি পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে তাতে কি আপনারা সন্তুষ্ট?
পদক্ষেপ যেটা নেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে উনি সমস্যার সমাধান করবেন। আমরা এখনো ওনার আশ্বাসের প্রতি আস্থাশীল এবং আমরা রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছিলাম এবং এখন আমরা মনে করি যে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী বুয়েটের এই পরিস্থিতিকে খুব তাড়াতাড়ি সমাধান করতে পারেন। প্রধানমন্ত্রী ভিসি এবং প্রভিসিকে আপনি যেটা বলছেন উনি আশ্বাস দিয়েছিলেন, এরপরে উনি ভিসি এবং প্রভিসিকে বলেছিলেন যে সমস্যাটা সমাধান করতে, কিন্তু তখন তারা বুয়েট বন্ধ করে দিয়েছিল। এটা কি আসলে সমাধানের কোনো ভালো পথ? এটা সমাধানের তো কোনো ভালো পথ হয়নি, বরঞ্চ সমস্যাটাকে আরো বাড়িয়ে তুলছে। এবং শুধু তাই না, এখনো যেমন আমাদের শিক্ষকদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের হয়রানি করা হচ্ছে, যেমন অনেকের ছুটি দেওয়া হয়নি বিদেশে যাওয়ার এই আন্দোলন এবং ওনাদের পদত্যাগ চাওয়ার পরে, এবং কারো নামে মিথ্যে এবং হয়রানিমূলক জিডি করা হচ্ছে। তো এরকম একটা অস্থিতিশীল পরিস্থিতি আসলে আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর উনি তৈরি করছেন। তো উনি কোনো সমস্যার কোনো সমাধানের দিকে যাচ্ছেন না, বরঞ্চ সমস্যাটাকে আরো গভীর করে তুলছেন। তো সেজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং মহামান্য রাষ্ট্রপতি ওনাদের কাছে আকুল আবেদন, বুয়েটের ছাত্রছাত্রী এবং বুয়েটের শিক্ষক এবং দেশবাসীর আকাঙ্ক্ষা যেটা, ওনাদেরকে অপসারণ করে বুয়েটকে তাড়াতাড়ি এই সমস্যা থেকে বের হওয়ার সুযোগ করে দেন। আমরাও সেরকমই আশা করছি। আপনার কাছে একটু অন্য প্রসঙ্গে আর যেতে চাই। মেডিকেলে ভর্তির ক্ষেত্রে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে জিপিএর ভিত্তিতে ভর্তি করা হবে, এটা আপনি কতটা যুক্তিযুক্ত মনে করেন? প্রথমে আমি আসলে ব্যাপারটা, যেহেতু আমি মাত্র আপনার নিউজে দেখলাম যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বা মন্ত্রী মহোদয় বললেন যে কোর্টের রায়ের উপরে ওনারা সিদ্ধান্ত নেবেন। তার মানে ওনাদের যে আগের সিদ্ধান্ত সেটাই কিন্তু ওনারা স্টিক না। তো সেজন্য আমার আসলে আমি ঠিক না যে মামলা বিচারাধীন কোনো জিনিস নিয়ে কি মন্তব্য করা ঠিক হবে কিনা। তারপরেও আমি যদি জানতে চান, তাহলে আমার মনে হলো যে এই ডিসিশনটা যদি গত বছর বলা হতো যে আগামী বছর যে মেডিকেলের ভর্তি সেটা জিপিএর ভিত্তিতে হবে, সেটা বোধহয় ভালো ছিল। এবং আরো বিশ্লেষণ করে, কারণ দুটারই সুবিধা অসুবিধা আছে। যেমন ওনারা কিছু সমস্যাকে সমাধান করার জন্য এটা বলতেছেন, যেমন কোচিং ব্যবসা, তারপরে প্রশ্নপত্র ফাঁস, তো এগুলো বন্ধ করার আরো অনেক উপায় আছে। আর জিপিএ এর ব্যাপারেও কিন্তু অনেক ধরনের সন্দেহ আছে, কারণ জিপিএ আপনি কোন বোর্ড থেকে জিপিএ পেলেন, কোন সেন্টারে পরীক্ষা দিলেন সেটাই, এবং কোন সেন্টারে আপনি পরীক্ষা দিলেন, কার হাতে মার্কিং হলো, এগুলো কিন্তু ওয়াইড ভেরিয়েশন হচ্ছে। তারপরে একই জিপিএ নিয়ে আপনার হাজার হাজার স্টুডেন্ট, আপনি ভর্তি করবেন মাত্র কয়েক হাজারকে। তো একই জিপিএ নিয়ে যখন আসবে, তাকে কিভাবে আপনি কোনভাবে আপনি তাকে একজনকে বাদ দিবেন আর একজনকে নিয়ে আসবেন। সো এটা কোনো এগুলো সবকিছু খুব বিশ্লেষণ করে তারপরে এই ডিসিশনটা নেওয়া উচিত ছিল, যদি এটা ঠিক হয়। তা আমার মনে হয় ডিসিশনটা এইবার নেওয়াটা খুব তড়িঘড়ি করে, এবং আমি পার্সোনালি মনে করি এইবার এটা অ্যাটলিস্ট ঠিক হবে না, বাট ডেফিনেটলি আমরা সবাই আদালতের যে রায় যেটা দিবে সেটার জন্যই অপেক্ষা করি, এবং বিজ্ঞ আদালত নিশ্চয়ই তার সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত দিবেন। শেষ একটা প্রশ্ন করতে চাই, ভর্তি পরীক্ষার ক্ষেত্রে বুয়েটে যে ভর্তি পরীক্ষা হয় সেটাকে অনেকটা উদাহরণ হিসেবে দেখা হয়। মেডিকেলে যদি জিপিএর ভিত্তিতেও নাও হয়, তাহলে অন্য কোনো বিকল্প পদ্ধতি কি আপনি আমাদের বলতে পারেন যে কিভাবে নেওয়া যেতে পারে ভর্তি পরীক্ষা? না, এটা যেমন আপনার বাইরে যেটা আছে যে ভর্তি পরীক্ষার বিকল্প নাই। ইভেন যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে মেড একটা পরীক্ষা আছে, যেটা মেডিকেল সায়েন্সে কেউ ভর্তি হতে হলে তাকে মেড, যেমন জিআরই জিম্যাট এরকম, যেমন জিআরই আপনি যদি ইঞ্জিনিয়ারিং পড়তে চান জিআরই একটা টেস্ট আপনাকে দিতে হবে, একইভাবে আপনি যদি এমবিএ পড়তে চান আপনার জিম্যাট দিতে হবে। তো এরকম আসলে একটা ওই সাবজেক্ট, যেটা মেডিকেলের জন্য সাবজেক্টের যে স্পেশালিটি সেটা দেখার জন্য তার ওই ট্যালেন্ট আছে কিনা, কারণ সব ট্যালেন্ট কিন্তু একরকম না। ইঞ্জিনিয়ারিং এর জন্য যেটা মেডিকেলের ডিফারেন্ট, আপনার এমবিএ তে ডিফারেন্ট। তো সেজন্য এই ট্যালেন্টটাকে আপনার দেখার জন্য একটা টেস্ট দরকারি হবে। সেটা কিন্তু কোনো পাবলিক এক্সাম দিয়ে আপনি করতে পারবেন না, এটা ওয়ার্ল্ড ওয়াইড এটা অ্যাকসেপ্টেবল না। এখন আমাদের যে প্রবলেমগুলো সেটা সলভ করতে হবে অন্যভাবে, যে আমরা কিভাবে প্রবলেমগুলো, যেমন প্রশ্নপত্র ফাঁস, কোচিং, এগুলো অন্যভাবে বন্ধ করতে হবে। একেবারে পরীক্ষাটা বাদ দিয়ে সেটা আমার কাছে পার্সোনালি মনে হয় যে ওয়ার্ল্ড ওয়াইড এরকম প্র্যাকটিস নাই, অবশ্যই ইভেন আমাদের পাশের দেশে ইন্ডিয়াতেও নাই। সো এটা আসলে একেবারে পুরো পরীক্ষাটা বাদ দিয়ে দিলাম, এটা আমার কাছে মনে হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড এবং গুড প্র্যাকটিস না।
স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। এবার সংক্ষেপে আপনাদের জানিয়ে দিচ্ছি বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমের প্রধান শিরোনামগুলো। bdnews24.com এর উল্লেখযোগ্য 3টি শিরোনাম হলো সেতুর জন্য পদত্যাগে আপত্তি নেই মশিউরের। জনগণ মামলা দিলে কেউ বাঁচাতে পারবে না বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং ইবনে সিনার 50 লাখ টাকা জরিমানা। বাংলানিউজ24.com এর উল্লেখযোগ্য 3টি শিরোনাম হলো গাজীপুর 4 উপনির্বাচন 48 ঘন্টার মধ্যে প্রচার সামগ্রী সরানোর নির্দেশ। প্রস্তুত জলকামান ও সাজোয়া যান, জাবিতে ফের আন্দোলনের শঙ্কা। এবং বক্ষব্যাধি হাসপাতালে কর্মবিরতি, বিপাকে রোগীরা। এই ছিল আজকে সারাদিনে। ধন্যবাদ সাথে থাকার জন্য।